এ যাবৎ আমরা সন্দেশখালীতে নারী নির্যাতন এবং শোষণ দেখে এসেছি, কিন্তু শেখ শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেবের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র, তাজা বোমা, বিদেশি অস্ত্র, এমনকি সেখানে নামানো হয়েছে এনএসজি কমান্ডোকেও। তাহলে বুঝতেই পাচ্ছেন মমতা ব্যানার্জি সন্দেশখালীর অবস্থা কী করে রেখেছেন। এতদিন পর্যন্ত সন্দেশখালীর মানুষ কেন বেতাজ বাদশাহ শাহজাহানকে ভয় পেত তা আপনারা বুঝতেই পাচ্ছেন। এই সমস্ত আগ্নেয়াস্ত্র দেখিয়ে সন্দেশখালীর মানুষকে ভয় দেখানো হতো। এমনকি শেখ শাহজাহানকে গ্রেপ্তারের সময় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, দীর্ঘ 1 মাসের মতো খুঁজে পাওয়া যায়নি। সে সময় এই সমস্ত অস্ত্র সরিয়ে নেওয়া হয়েছিল। এই সন্ত্রাসবাদীদের মদত করতে মমতা ব্যানার্জি প্রশ্রয় দিয়ে যাচ্ছিলেন। আসলে মমতা ব্যানার্জি সব কিছুই বলেন যে জানেন, কিন্তু যখন দুর্নীতি প্রমাণিত হয় তখন বলেন আমি কিছুই জানি না। এই সমস্ত আগ্নেয়াস্ত্র যে সন্দেশখালীতে ঢোকানো হয়েছে এ সম্পর্কে পুলিশ আধিকারিকরা বা অফিসাররা যে কিছুই জানতেন না, এটা কিন্তু সম্ভব নয়। মুখ্যমন্ত্রী ভোটে যে হিংসা সন্ত্রাস সৃষ্টি করেন তা যে এই সমস্ত আগ্নেয়াস্ত্র এবং বিদেশি অস্ত্রের মজুত রেখে, অর্থাৎ এই সমস্ত আগ্নেয়াস্ত্র মজুত রেখেই তিনি ভোটে লড়ছেন। মমতা ব্যানার্জি ভোট প্রচারে গিয়ে বলছেন কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা দেয়নি, আবাস যোজনায় টাকা দেয়নি। তাহলে এই সমস্ত আগ্নেয়াস্ত্র, বিদেশি অস্ত্রশস্ত্র কোথা থেকে এলো এবং এই এনএসজি কমান্ডো কখন নামানো হয় সেটা জানতে আপনারা এই ভিডিওটিতে চোখ রাখুন। যখন এনএসজি অ্যাক্ট ভারতবর্ষের পার্লামেন্টে পেশ করা হয় লোকসভায় 1985 ইন্দিরা গান্ধী অ্যাসাসিনেশনের পর, তখন তৎকালীন হোম মিনিস্টার ছিলেন অরুণ নেহেরু, রাজীব গান্ধীর সরকারের। তখন তাকে তৎকালীন বিরোধী নেতা ইন্দ্রজিৎ গুপ্ত, যিনি পরে হোম মিনিস্টার হন, ইউনিয়ন হোম মিনিস্টার, ইন্দ্রজিৎ বাবু একটা প্রশ্ন করেছিলেন যে ভারতবর্ষের কাছে ইন্ডিয়ান আর্মি রয়েছে, প্যারামিলিটারি ফোর্সেস রয়েছে, বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, সিআইএসএফ, এবং প্রত্যেক কটা অর্গানাইজেশনের নিজস্ব কমান্ডো বাহিনী রয়েছে, তাও এনএসজি বলে একটা নতুন ফোর্স তৈরি করার দরকারটা কি? তার জবাবে যেটা বলেছিলেন অরুণ নেহেরু, তখনকার হোম মিনিস্টার, আমি কোট আনকোট পার্লামেন্টের নথি থেকে উঠিয়ে দিচ্ছি, যে এনএসজি ভারত রাষ্ট্রের ব্রহ্মাস্ত্র হিসাবে কাজ করবে এবং যেখানে রাষ্ট্রের সুরক্ষা বা রাষ্ট্রের সার্বভৌমতা বিপদের সম্মুখীন হবে, যে বিপদের মোকাবেলা করতে ভারত রাষ্ট্রের যেগুলো রয়েছে অর্গানাইজেশন গুলো, সে আর্মি হোক, প্যারামিলিটারি ফোর্সেস হোক, তাদের কমান্ডোজ হোক, সবাই যেখানে ব্যর্থ হবে সেখানে এনএসজি যাবে। যে রাষ্ট্রের যে থ্রেট, যে শঙ্কা বা বিপদের সম্ভাবনা, সেটাকে নিউট্রালাইজ করবে, এলিমিনেট করে দেবে, ধ্বংস করে বিনাশ করে দেবে, নিশ্চিহ্ন করে দেবে, এবং এনএসজি আবার তাদের বেস ক্যাম্পে ফিরে আসবে ব্রহ্মাস্ত্রের মতো। ব্রহ্মাস্ত্র গিয়ে থ্রেটকে নিউট্রালাইজ করে, তাকে এলিমিনেট, নিশ্চিহ্ন করে, কিন্তু সেটা আবার ফিরে আসে ব্রহ্মাস্ত্র তার মালিকের কাছে বা তার স্রষ্টার কাছে। সেজন্যই বলছি যে এনএসজির এই সন্দেশখালীতে আসার ঘটনাটা কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ। বাংলায় গত 10 বছরে দুবার আসলো। একবার এসেছিল তোমার খাগড়াগড়ের সময়, এবং তখনও কিন্তু এই বিস্ফোরক নিউট্রালাইজ করবার জন্য, এবং এখন আবার এসেছিল কারণ এনএসজির যে বম্ব ডিসপোজাল ইউনিট রয়েছে এবং ন্যাশনাল বম্ব ডেটা সেন্টার, যেটা 1988-তে তৈরি করা হয়, সেটাকে অনেক উন্নত করা হয়। আই এম ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার অফ ন্যাশনাল বম্ব ডেটা সেন্টার। সেই হিসাবে বলছি যে আমাদের যে অফিসার এবং বাকি কর্মীদের কাছে যে ট্রেনিং, যে অভিজ্ঞতা, যে ইনফ্রাস্ট্রাকচার আছে, সেটা ভারতবর্ষের আর্মি থেকে শুরু করে প্যারামিলিটারি ফোর্স বা কোনো স্টেট গভর্নমেন্ট, স্টেট পুলিশের কথা তুমি ছেড়েই দাও, কারো কাছে নেই। তো সেই জন্য যখন এনএসজির আসা মানে সন্দেশখালীতে এমন কোন ঘটনা ছিল, এমন কোন এক্সপ্লোসিভ ছিল যেটা সিবিআই এর অফিসাররা বুঝতে পারেন, এবং এটা বললে চলবে না, সিবিআই কিন্তু অপরাধ জগতে, অপরাধ তত্ত্বে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সংস্থা। তার অফিসাররা যখন বুঝতে পারেন যে এই এক্সপ্লোসিভ গুলো মারাত্মক সংবেদনশীল এবং সাংঘাতিক কিছু একটা হতে পারে যেটা হ্যান্ডেল করা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা সিআরপিএফ এর পক্ষে সম্ভব নয়, তখন তারা এনএসজি কে আসার জন্য আহ্বান করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে সেখান থেকে পাঠানো হয় এনএসজি কে এবং নিউট্রালাইজ করেন। এই ব্যাপারটা সার্বিকভাবে দেখতে গেলে কিন্তু রীতিমতো আতঙ্কের, কারণ এটা যে বাংলার মুখ্যমন্ত্রীর কথিত যে ভূপতিনগরে 2টো চকলেট বোম ফেটেছিল যাতে 3 জন ছিন্ন ভিন্ন হয়ে যায়, দেওয়ালের ছাদ উড়ে যায়, সেই চকলেট বোমের থেকেও মারাত্মক, যার জন্য এনএসজি কে আসতে হয়েছে। তাহলে দর্শকেরা আপনারা বুঝতেই পাচ্ছেন যে মুখ্যমন্ত্রী কতটা মারাত্মক এবং বিপজ্জনক হয়ে উঠেছেন। এই ভোটের জন্য তিনি সাধারণ মানুষকে পর্যন্ত মেরে দেবেন। এই মুখ্যমন্ত্রী যদি আরও বেশি দিন বাংলায় রাজত্ব করে তাহলে এই বাংলাকে কাশ্মীর হতে আর বেশি দিন সময় লাগবে না। এই শেখ শাহজাহান যে কতটা বিপজ্জনক করে রেখেছিল মমতা ব্যানার্জি, সেটাও আপনারা শুনুন এই ভিডিওর মাধ্যমে। আমি এটা তো
বহুদিন থেকে বলে আসছি, যেদিন শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইডি আক্রান্ত হয় এবং শেখ শাহজাহান লাইমলাইটে আসে, আমরা তার অনেক আগে থেকে শেখ শাহজাহান সম্পর্কে জানি। শেখ শাহজাহান ভারতবর্ষের কেন্দ্রীয় এজেন্সিগুলোর নজরে রয়েছে, আমাদের যে বৈদেশিক বিশেষ এজেন্সি রয়েছে তারও নজরে রয়েছে, এবং অনেকদিন থেকে। শেখ শাহজাহান আদতে একজন বাংলাদেশি। তিনি ভারতবর্ষের মাটিতে এসে একটা রাজ্য বিস্তার করলেন। তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোট আনকোট নির্বাচিত হয়ে জেলা পরিষদ সদস্য হয়ে গেলেন। তো এটা কি মনে হয় যে আকাশ থেকে পড়েছে? তো এইগুলোকে বিশ্লেষণ করে আমি তখন অনেকদিন আগে থেকে বলেছি যে শেখ শাহজাহানের ঘটনাটা আলাদা করে দেখলে ভুল করবে বাংলা এবং বাঙালি। কারণ এই শেখ শাহজাহান একটা পিভট পয়েন্ট, মাঝখানে রয়েছে, মধ্যবর্তী বিন্দু। তার একদিকে রয়েছে অতি উচ্চ প্রভাবশালী ওই উচ্চিংড়ে ফচকে ছোড়া কালীঘাটের আলী পিসি, আলী ভাইপো, যারা দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট করেছে বাংলা থেকে। আরেক দিকে রয়েছে সন্ত্রাসবাদী সংগঠনগুলো, মাদক পাচারকারী সংগঠনগুলো, অস্ত্র পাচারকারী, মানব দেহ, মানব অঙ্গ প্রত্যঙ্গ, এই পাচারকারী সংস্থাগুলো। তার মাঝখানে শেখ শাহজাহান হচ্ছে কোঅর্ডিনেটর, একটা ব্রিজ। কারণ এই যে হাজার হাজার কোটি টাকা, এটা বাংলার বাইরে যেতে গেলে, ভারতবর্ষের বাইরে যেতে গেলে যে সিন্ডিকেট দরকার হয়, সেটা কিন্তু আমি যাদের নাম বললাম, যে এই মাদক পাচারকারী, অস্ত্র চোরাচালানকারী, টেরোরিস্ট অর্গানাইজেশন, হিউম্যান ট্রাফিকিং, মানব পাচারকারী, মাদক, এরাই সব থেকে শক্তিশালী সিন্ডিকেট। সেটা ব্যবহার করেছেন এই অতি উচ্চ প্রভাবশালী কালীঘাটের আলী পিসি, আলী ভাইপো। তাদের লুটের হাজার হাজার কোটি টাকা ভারতবর্ষের বাইরে পাচার করেছে। তার বদলে যে এই যে অর্গানাইজেশন গুলো মাদক পাচারকারীদের সুযোগ সুবিধা করে দিতে হয়েছে বাংলাকে একটা ট্রাফিক করিডোর বানানোর জন্য এবং বাংলায় মাদক ব্যবসা বাড়ানোর জন্য, হিউম্যান ট্রাফিকিং, মানব পাচারকারী, অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারী, তাদের সুবিধা করে দিতে হয়েছে, প্রশাসন চোখ বন্ধ করে রয়েছে। এবং সব থেকে মারাত্মক যে সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে ছাড় দিতে হয়েছে। আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী 7খানা জেলা, সেই জেলাগুলোতে আমরা আমাদের শাখা প্রশাখা বিস্তার করব, আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক, এবং রাজ্য সরকার চোখ বন্ধ করে থাকবে, পুলিশ প্রশাসন চোখ বন্ধ করে থাকবে। আর এই যে দুটো যে আদান প্রদান, তার মাঝখানে পিভট পয়েন্টটা ছিল, মধ্যবর্তী বিন্দু ছিল শেখ শাহজাহান। যে জন্য শেখ শাহজাহানকে সাপোর্ট করার জন্য রাজ্যের শাসক দল তাকে স্বাধীনতা সংগ্রামী বানিয়ে দিয়েছে। ইডি সিবিআই এর ওপর হামলাকে জনবিস্ফোরণের রূপ দেওয়ার চেষ্টা করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছে শেখ শাহজাহানকে হ্যারাস করছে, আগে ওকে ঢুকবে তারপর এই করবে, কাকে কান নিয়ে গেছে বলে কি কাকের পেছনে দৌড়াবো। সে খ্যার অনেকে অনেক রকম পাগলের প্রলাপ করে, বাচালের মতো কথা বলে, সেগুলো জবাবে যাচ্ছি না। বা আর একটা উচ্চিংড়ে হচকে ছোড়া বলেছিল, কি করেছে শেখ শাহজাহান, কি করেছে শেখ শাহজাহান, কেন? কারণ যেহেতু শেখ শাহজাহান মধ্যবর্তী বিন্দু, ওকে প্রোটেক্ট করা, ওকে রক্ষা করাটা নিতান্তই দরকার। কারণ আমাদের হাজার হাজার কোটি টাকা শেখ শাহজাহানের থ্রু দিয়ে বাইরে গেছে সিন্ডিকেটের মাধ্যমে। এবার সিন্ডিকেটকে যে রিটার্ন দেওয়া, সেটাও আমাদের করতে হবে। তার বিনিময়ে সিন্ডিকেট যে এমন নয় শুধু টাকা পাচারে সাহায্য করেছে, সিন্ডিকেট যথা সময়ে, সে পঞ্চায়েত নির্বাচন হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, এই দলটিকে সাহায্য করবে যাতে এই দলটি গণতান্ত্রিকভাবে কোট আনকোট নির্বাচিত হয়ে শাসন ক্ষমতায় থাকে এবং এই সিন্ডিকেট গুলোকে প্রোটেক্ট করতে পারে। এটা একটা, যেটাকে হিন্দিতে বলা হয় মিলিজুলি সরকার, এটা একটা মিলিজুলি সরকার। সেজন্য শেখ শাহজাহানকে প্রোটেক্ট করার এত চিন্তা। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে মমতা ব্যানার্জি কেন সিএএ এবং এনআরসি করতে ভয় পাচ্ছেন। আদতে কিন্তু এই শেখ শাহজাহান আমাদের রাজ্যের নয়, আসলে এই শেখ শাহজাহান বাংলাদেশ থেকে এসেছে এবং মমতা ব্যানার্জি একেই রাজ্য নির্বাচন কমিশনে অংশগ্রহণ করিয়ে একটি সদস্য পদ তাকে দেওয়া হয়েছে। শেখ শাহজাহান যে কতটা মারাত্মক এবং ভয়ঙ্কর ছিল তা আপনারা জানেন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এবং ইডির ওপর আক্রমণে তারাই বুঝে গিয়েছিল যে এই শেখ শাহজাহান বিশাল বড় মাফিয়া। যথাসময়ে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হচ্ছে, আরো হবে। তবে এটাও বলি, যেটুকু অস্ত্র বা এক্সপ্লোসিভ দেখতে পেয়েছ তোমরা, টিপ অফ দ্য আইসবার্গ, শিশির বিন্দু বললেও কম বলা হয়, কিছুই না। এই 7খানা জেলায় যদি ঠিকঠাক ভাবে সার্চ অপারেশন হয়, যা বেরোবে তা দিয়ে মোটামুটি একটা যুদ্ধ করা যেতে পারে। দেখতেই থাকবে আগে কি কি হয়। একটা যুদ্ধ পর্যন্ত হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন যে কতটা সাংঘাতিক মমতা ব্যানার্জি এবং তিনি কি পরিমাণ অর্থ ধ্বংস করেছেন, যে এত পরিমাণে অস্ত্র মজুদ ছিল।
ভোটের সময় দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্য এই সমস্ত অস্ত্র মজুত রাখা হয়েছিল। সরকার ঠিকমতো কাজ করবে না সাধারণ মানুষের জন্য হয়ে তারপর বলবে কেন্দ্রীয় সংস্থা টাকা দিচ্ছে না। বেশি পরিমাণে অর্থ পেয়ে গেলে এরা তার অপব্যবহার করবে। ভোটের সময় বিভিন্ন জায়গার থেকে টাকা দিয়ে লোক নিয়ে এসে এরা সেখানে ঝামেলা দাঙ্গা লাগিয়ে ছাড়বে। এই এত পরিমাণ দুর্নীতির পরেও এই সরকারকে আর ক্ষমতায় থাকা ঠিক নয়। এই এত পরিমাণ দুর্নীতি হওয়া সত্ত্বেও তিনি কেন পদত্যাগ করছেন না? এদিকে তিনি সবাই বলে বেড়াচ্ছেন যে আমি কারো এক পয়সা নিই না। তিনি নাকি নিজের টাকায় চা পর্যন্ত কিনে খান। তিনি যখন মাস গেলে মোটা টাকা ইনকাম করেন তারপরে তো এত দুর্নীতি করার কোনো প্রয়োজন পড়ে না। এই এত পরিমাণ দুর্নীতি দেখে মুখ্যমন্ত্রী এবার তো পদত্যাগ করুন। আর কতদিন পশ্চিমবাংলার মানুষকে আপনার জন্য দুর্নীতির কবলে পড়তে হবে? আর এই সরকারকেও সাধারণ মানুষ 3 বার ভোটে জয়ী করে সিংহাসনে বসিয়েছেন। গোটা ভারতবর্ষে ছড়িয়ে গেছে পশ্চিমবাংলার দুর্নীতি। এই রাজ্যের কোনো মানুষ আর এই মুখ্যমন্ত্রীর জন্য বলতে পারে না যে আমরা পশ্চিমবাংলা থেকে আসছি। এতটাই লজ্জার হয়ে গেছে এই রাজ্য। এই সরকারকে যদি 14 তলার থেকে না নামিয়ে পথে বসানো হয় তাহলে এই সরকার সাধারণ মানুষকে পথে বসিয়ে দেবে।